ডক্টর ইউনূস কিন্তু এটা ব্যাখ্যা করেননি যে কেন তিনি এপ্রিলে চাচ্ছেন। তিনি বলেছেন বারবার একটা কথা দুয়াশা সৃষ্টি করছেন, এবং সেই যে মানে কি বলা যায় যাদের মানুষের, তিনি তো বারে বারে বলেছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরে, বড় সংস্কার হলে এপ্রিলে। এবং can I ask you, do you know what is the small reform and what is the big reform? দেখেন, এখানে আপনি জানেন যে অনেকগুলো সংস্কার করেছেন, এটা এখন পর্যন্ত 10 মাস হয়ে গেছে। তিনি বলেন ছোট সংস্কার, বড় সংস্কার, what you need to do। ভাই, সংস্কার তো এগুলো দেখার বিষয় না। এখানে তিনি বলেছেন যে 27টা সংস্কার কমিটি গঠিত হয়েছে, এরা অনেকে রিপোর্ট দিয়েছে, ঐক্যমত্য কমিশন হচ্ছে, ঐক্যমত্য কমিশন বিএনপির সঙ্গে মিটিং করেছে, অন্য দলের সঙ্গে মিটিং করেছে, আস্তে আস্তে রিফর্মের দিকে যাচ্ছে। পরে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে। কিন্তু সংস্কারগুলো যদি করে দিয়ে যায়, এই হচ্ছে গিয়ে মানে আমার কথা আর কি। এখন one second, can I ask you again, এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন না হয় ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যদি হয়, আমরা পাচ্ছি 6 সপ্তাহ। ডু ইউ বিলিভ যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই নিশ্চয়তা দিতে পারবেন 6 সপ্তাহ পরে নির্বাচন হলে তিনি ওই সংস্কারগুলো করে ফেলতে পারবেন? বলেন তিনি পারবেন কিনা? শুধু নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত না, এখনো ভোটার তালিকা হালনাগাদকরণ, সীমানা প্রস্তুত করা। নির্বাচন কমিশন বলেছে, আমি স্পষ্টভাবে সরাসরি প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমি শুনেছি, তিনি বলেছেন আমরা নির্বাচন করার জন্য ডিসেম্বর, তিনি একবার বলেছেন আমরা নভেম্বরের মধ্যেও নির্বাচন করতে প্রস্তুত আছি। নির্বাচন 3 মাসে যদি একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে সরকারকে শপথ করিয়ে চলে যেতে পারে, আপনি 2 বছর পাওয়ার পরে 18 মাস পাওয়ার পরে কেন নির্বাচন করতে পারবেন না? আমার মনে হয়, এবং আপনি তারিখটা সিলেক্ট করতেছেন এমন ভাবে যাতে করে ওই 2 সপ্তাহে একটা বিশৃঙ্খলা করা হবে এপ্রিলের সময় বা মার্চের শেষের দিকে করে নির্বাচন পেছানোর জন্য একটা যৌক্তিকতা আপনি দেখাবেন যে নির্বাচন পিছনে, তখন আবার আসবে কি বর্ষা, তাহলে যেতে হবে কোথায় 2026-এর ডিসেম্বরে। তার মানে, এবং তার ডক্টর ইউনূসের যে প্রথম থেকে তার যে বক্তব্যগুলা, তার এই বক্তব্যগুলোর মধ্যে এক ধরনের দুরভিসন্ধি আমরা লক্ষ্য করছি। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কখন হবে, তিনি তো বলেছিলেন আমি এই জায়গার মানুষ নই, আমি আমার কাজের জায়গায় ফিরে যেতে চাই। তাহলে আপনার কাজটাকে নির্বাচন করা কাদের পরামর্শে? রাজনৈতিক দলের, তারা যখন চায়, দেশের 52টি রাজনৈতিক দল চায় ডিসেম্বরের নির্বাচন। আমি মনে করি না, এবং সালাউদ্দিন সাহেবের কথা থেকে আমি বুঝতে পেরেছি যেটা, যে ডিসেম্বরে না হয় যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, যে একটা যৌক্তিক সময়ে, রিজনেবল সময়ে যদি হয়, তারা সেটা মেনে নেবেন। কিন্তু এপ্রিলটা আপনি দেখেন, জামাত এবং এনসিপি ছাড়া আর মধ্যে এবি পার্টি, এই তিনটাই আমি আগে অনেকবার ব্যাখ্যা করেছি আপনার চ্যানেলে, যে এগুলো হচ্ছে একই দল। এনসিপি এবং জামাত হচ্ছে, আপনি খুঁজতে হলে 100 জন মানুষ তাদের খুঁজে পেতে হলে আপনার অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, এটা কোনো দলই নয়। এদেরকে লুক সাপ্লাই দেয় জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির এনসিপির মিটিং এ, এবি পার্টিরও সেম কাহিনী। কাজে এদের কথা তো বলে লাভ নাই। আপনি জামাত, হ্যাঁ তারা একটি বড় রাজনৈতিক দল এবং এই মুহূর্তে তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর বটে, কিন্তু জামাত তো চাচ্ছে এপ্রিলে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেন ডক্টর ইউনূস সাহেব এইরকম ঘোষণা করতে গেলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে? আবারও বলছি, তার কাজ হচ্ছে রাজনৈতিক দলের পরামর্শে দেশ পরিচালনা করা। হি হ্যাজ নো রাইট, হি হ্যাজ নো ম্যান্ডেট টু টেক দিস কাইন্ড অফ ন্যাশনাল ডিসিশন। সেই নির্বাচনের বিষয়টাই যদি আমি বলি, তার এই বক্তব্যের মধ্যে বিএনপি সহ দেশের 90% বা তারও বেশি, 90%-এর বেশি রাজনৈতিক দল দাবি করে আসছে মূলত ডিসেম্বরে নির্বাচন। তবে এই ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে আমার অ্যানালাইসিস হচ্ছে, বিএনপি বা এই বাকি 52টি রাজনৈতিক দলও যে একেবারে রিজিড বা স্ট্রিক্ট দিতেই হবে ডিসেম্বরে, নও। আমি মনে করি সেটা যদি 5-6 সপ্তাহ বা 7 সপ্তাহ পিছিয়ে, ফেব্রুয়ারির 17 তারিখ যেহেতু রমজান শুরু হচ্ছে, যদি ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে পুরো নির্বাচনী কার্যক্রমটা শেষ হয়ে যায়, এবং বাংলাদেশের আবহাওয়াগত কারণে সবচেয়ে উপযুক্ত সময়টা হচ্ছে বাংলাদেশের ডিসেম্বর জানুয়ারি, এই 2টি মাস হচ্ছে নির্বাচনের উপযুক্ত সময়। ফেব্রুয়ারিও ধরা যেতে পারে, কিন্তু যেহেতু ফেব্রুয়ারি 17 তারিখ থেকে রোজা হয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
ঘোষণা করলেন এপ্রিলের প্রথমার্ধে। এখানে অনেকগুলা ব্যারিয়ার আছে। যেটা ফিজিক্যাল ব্যারিয়ার সেটা হচ্ছে রমজানকে তো আপনি আর চেঞ্জ করতে পারবেন না, তাই না? রমজান শুরু হবে, তার মানে ঈদ হবে আপনার মনে করেন 18 মার্চ, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে, তাই না? 18 বা 19 মার্চ হতে পারে, সরি 19 মার্চ হতে পারে আপনার ঈদ উল ফিতর। তাহলে আপনার নির্বাচন যদি প্রথমার্ধে হয়, মনে করুন এপ্রিলের প্রথম সপ্তাহে হলো, আপনি পাচ্ছেন মাত্র 2 সপ্তাহ নির্বাচন পরিচালনা করার জন্য, ক্যাম্পিং এর জন্য। একটি রাজনৈতিক দলের জন্য তার 2 সপ্তাহ সময়, একটি নির্বাচনী কনস্টিটিউয়েন্সিতে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 20 থেকে 25টা ইউনিয়ন থাকে। একটা ইউনিয়নেও যদি একদিন সভা করে একজন প্রার্থী, আপনি খেয়াল করুন, তাহলে তার 25 দিন দরকার। কারণ একই দিনে 2টি ইউনিয়নের সভা করা, যে রাজনৈতিক দলগুলা করবে, যে দলেরই হোক না কেন, তাদের জন্য একটা ফিজিক্যাল প্রিপারেশনের একটা ব্যাপার আছে। যিনি প্রার্থী থাকবেন তিনি এত মানে কন্টিনিউয়াসলি যদি ক্যাম্পিং করতে যান, তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। এটি হলো সময়ের একটা ফ্যাক্টর। প্লাস আমাদের দেশে আপনি জানেন মার্চ এপ্রিলে কিন্তু এসএসসি পরীক্ষা, এবং এপ্রিলের শেষে মের ফার্স্টে আমাদের এইচএসসি পরীক্ষা হয়। যে ছেলেটা এসএসসি পাস করেছে এবং ইন্টারমিডিয়েটে পড়ে, তারা মোটামুটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় ইন্টারমিডিয়েট যাওয়ার পরেই। তাহলে যে ছেলেটা ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, এটা তার জীবনের প্রথম ভোট। খেয়াল করুন, জীবনে তার প্রথম ভোটটা দেবে। সে তো অবশ্যই কতজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় প্রার্থী হয়েছেন, তাদের সকলের বক্তব্য কি, তাদের দলীয় দর্শনটা কি, এইটুকু শোনার একটা ছেলের বা মেয়ের এক ধরনের আগ্রহ থাকবেই। এই বাচ্চাটা তার জীবনের প্রথম ভোটার, এবং দীর্ঘ প্রায় 17 বছর পরে মানুষ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে। আপনি জেনে শুনে কেন তার এই উৎসবমুখর পরিবেশটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন? তাছাড়া আপনার কাছে তো এমন কোনো আলাদিনের চেরাগ নেই যে আপনি যদি ফেব্রুয়ারির 10 তারিখ না করে এপ্রিলের 10 তারিখ করেন, তার মানে 2 মাস, অর্থাৎ 7 সপ্তাহ বা 8 সপ্তাহ। এই 8 সপ্তাহ আগে করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? হোয়ারাজ নির্বাচন কমিশন আজ থেকে প্রায় 5 মাস আগে বলেই রেখেছে আমরা সম্পূর্ণরূপে নির্বাচনের জন্য প্রস্তুত আছি। খেয়াল করুন, তাহলে এই জায়গায় কেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কার ইঙ্গিতে, কার প্রয়োজনে তিনি এই কাজটা করতে গেছেন, আমার বোধগম্য হয়নি। এটি গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মনে রাখবেন আপনার নির্বাচন কার জন্য? রাজনৈতিক দলের জন্য। রাজনৈতিক দল কারা চালায়? জনগণ। দেশ পরিচালনা করবে কে? পলিটিক্যাল পার্টি বা জনগণের সকল ক্ষমতা, আমরা তো এটাই বলে থাকি। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাবে, সে তো তার দর্শন কি, তার দফা কি, ভিত্তি কি, এটা মানুষকে বুঝাতে হবে। তার অনলাইনে প্রচারের ব্যাপার আছে, ফিজিক্যাল প্রচারের ব্যাপার আছে, টিভিতে প্রচারের ব্যাপার আছে, তার নির্বাচনী ম্যানিফেস্টো তৈরির ব্যাপার আছে। যদিও এই কাজগুলো হয়তো বা এই দলগুলো এখনই করে নিতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা জেনে শুনে কেন এই ধরনের একটা ইনজিস্টের মধ্যে আমরা কেন ফেলে দিচ্ছি দেশের মানুষকে? এটি গেল একটা। এখন আমি আগেই বলছিলাম যে যাদের জন্য এই নির্বাচন, সেই রাজনৈতিক দলগুলা কি বলছে। মনে করা হয় যাদেরকে, যারা একটা বিজয় পেতে পারে, ল্যান্ডস্লাইড ভিক্টরি, তাহলে সেই দলটা তাদের যে প্রতিক্রিয়া, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শেষ হওয়ার পরে তাৎক্ষণিকভাবে আধা ঘন্টা পরেই আমি আমার প্রতি একটা কন্টেন্ট রেডি করেছি, আমি দিয়েছি। আমি এই কথাগুলোই বলছিলাম তাৎক্ষণিকভাবে আধা ঘন্টা পরেই। এবং প্রধান রাজনৈতিক দল যে ভাষাটা ইউজ করেছে, আপনি খেয়াল করুন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি জনগণের দ্বারা আমরা শুনতে চাই যে আসলে কি আপত্তিকর ভাষা। এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি আপত্তিকর ভাষা ইউজ করেছেন, বাট আমি শুনিনি। আপনি বলেন আসলে আপত্তিকর ভাষা। আমি বিএনপির ভাষাটা আপনি একটু শুনেন, বিএনপি কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতক্রমে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। আমি আবার বলছি, তারই ভাষায় তার দেওয়া 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। সংস্কার, নির্বাচন এবং বিচার, এই 3টার বাইরে কিন্তু এই যে আপনার করিডোরটা
এবং এবং এই বন্দরের ব্যাপারটা নিয়ে আসছেন। এখন কেন তিনি ওই জায়গায় হাত দিচ্ছেন? আমি যদি একটু কথা বলি, আপনি থামাই জামান ভাই, এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা এই সরকার কিন্তু ম্যান্ডেট আছে। এই সরকার একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, তারা এই আপনার এই ছাত্র জনতা এই ইউনূসকে বসিয়েছে। এখন তিনি ডক্টর ইউনূস বলেছেন যে করিডোর নিয়ে মানবিক করিডোর হবে, এটা কিন্তু কোনো সামরিক করিডোর না। দ্বিতীয়ত তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দরে প্রতি বছর বিশাল অঙ্কের টাকা লস হয়, আমরা বিদেশিদের হাতে দিলে তারা দরপত্রের মাধ্যমে আমরা দেবো, সেখান থেকে আমাদের ইনকাম হবে। এই গেল দুই। আর দ্বিতীয়ত আপনারা বারে বারে বলতেছেন যে ডিসেম্বরের নির্বাচন হলে ক্ষতি কি? ডিসেম্বরের নির্বাচন হলে ক্ষতি কি ভাই? এপ্রিলে হলে ক্ষতি কি? এখন এপ্রিলে আপনারা বলতেছেন যে এমন তো না যে নির্বাচন হয়নি। নির্বাচন 96 সালে নির্বাচন, শেখ হাসিনা ক্ষমতা আসছে কত সালে? 12 জুন হয়েছে। বাংলাদেশে জুন মাসে পর্যন্ত নির্বাচন হয়েছে। এখন এগুলো বলে আপনারা যেগুলো বলতেছেন, আপনাদের তৃণমূল কর্মীরা কিন্তু এগুলো তো আমার মনে হয় বিরক্ত হচ্ছে, কারণ তারা কিন্তু চায় না আপনারা সরাসরি ডক্টর ইউনূসের সঙ্গে কনফ্লিক্টে যান। এবং আপনি আরেকটা প্রশ্নের জবাব আমাকে দেননি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ডক্টর ইউনূস মানবে না। কেন মানবে না আমি বলি, মানে যদি ইউনূস মানে অনেকে বলবে যে আপনি বিএনপির কাছে মতো স্বীকার করলেন এটা। এখন যদি ইউনূস এপ্রিলেই নির্বাচনটা ঠিক রাখে, আপনারা আসলে কি করবেন? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, আমি বিএনপি যে তার বাসার শেষ অংশ আমি একটু পড়ে নেই, তারপরে আমি সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা, খেয়াল করুন, যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি। সাধারণত যখন কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ভাষণের পর্যালোচনায় দেশের কোন রাজনৈতিক দল এই ধরনের বক্তব্য উপস্থাপন করে, ইটস কমপ্লিটলি বলতে হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটাকে আপনাকে কমপ্লিটলি মেনে নিতেই হবে। সরকারের এটা তারা মেনে নেয়নি এবং